বল্টু পর্ব ৪। চলুন তাহলে শোনা যাক। বল্টু একটি স্বাধীন চেতা ছেলে, যার মন মুক্ত আকাশের মতো বিশালতায় ছেয়ে আছে, এবং তাতে ইচ্ছে ডানায় ভর করে সে শূন্যে ভেসে বেড়ায়। চাতক পাখির এক ফোঁটা বৃষ্টির আকাঙ্ক্ষার মতো তার মনেও আকাঙ্ক্ষা মায়ের মমতার। যদিও সে সাহেলার আম্মার কাছে সেই আশায় তাকে আম্মা ডেকেছিল আবদার করে, তার তিরস্কার আর ভৎসনা অবশেষে বল্টুর মমতার পেয়ালাটা পূর্ণ করে দিতে পারেনি। সে ভিখারি নয়, তাই কারো কাছে মমতা খোঁজে না, কিন্তু মায়ের যে বড্ড টেস্টটা তার মনে, ভালোবাসার এই স্পর্শটুকু বল্টুর জীবনে সকল কিছুর চাইতেও মূল্যবান। পৃথিবীতে সবার মা আছে, আবার বাবাও আছে, অথচ তার দুটোর একটাও নেই। কেন? এই প্রশ্ন তার জ্ঞান হবার পর থেকেই ছিল, কিন্তু উত্তরটা এতদিনেও খুঁজে পায়নি। সে ভাবে তাকে সবাই ভালোবাসে, আর সেজন্যই তো কতগুলো নাম দিয়েছিল তার। যার যেটা পছন্দ সেটাই ডাকত। নামে কি আসে যায়, তাতে তার জন্য রাখা ভালোবাসা কতটুকু সেটাই তো আসল বিষয়। বল্টু জানে দাদি তার অনেক ভালো, তাকে আদর করে, মারে, বকা দেয়, কিন্তু তাতে কোনো দেশ নেই তার। সমস্যা একটাই, তাকে সকলে টোকাই বলে ডাকে। আচ্ছা, টোকাই কি? তাকে নাকি কুড়িয়ে পেয়েছে। শায়লার আম্মা সেদিন চর দিয়ে এটাই বলেছিল। তাহলে অন্যদের কিভাবে পেয়েছে? এই প্রশ্নের উত্তরও তার জানা নেই। এরকম অনেক প্রশ্নের উত্তর তার জানা নেই, যা জানার আগ্রহে এদিক ওদিক ছোটে। কাউকে বলতে পারে না অভিমানে, কিন্তু উত্তর খুঁজতেই হবে। ম্যাডাম আপা তার অনেক প্রিয়, কারণ সে তাকে খেতে দেয়, ভালো ভালো কথা শেখায়, আদর করে। বল্টুর কাছে দাদি আছে, সাহেলা আছে, আছে মাস্টারনি আপা ও তার বন্ধুরা, অনেকেই তো আছে, কিন্তু মা নেই কেন? অভিমানী বল্টু অবশেষে মায়ের জায়গাটা পূর্ণ করতে থাকে তার কল্পনার জগতে। সে মাকে নিজের মতো করে গড়ে, ঠিক যেন মাটির মূর্তি। তারপর সাজায় নিজের ইচ্ছানুযায়ী, যেভাবে সে সাজাতে চায়। তার মধ্যে মায়ের যে আকাঙ্ক্ষা, সেটা সে কল্পনার জগতে গড়ে তোলে নিজের ইচ্ছা শক্তি দিয়ে। ফ্লোরে আঁকা ছবিটায় বাবা মায়ের উষ্ণতা খোঁজে। বল্টু, কোথায় ছিলে? আমি সারাদিন প্ল্যাটফর্ম খুঁজেও তোমাকে পাইনি। ওইদিকে গুটি খেলতেছিলাম স্যার, আজ শুক্রবার, তাই সারাদিন তোমার সাথে কাটাবো বলেছিলাম। খেয়াল আছে? স্যার, আমার সাথে ঘুরে আপনি পারবেন? আজ শুক্রবার, জুম্মাবার, আমার অনেক জায়গায় দাওয়াত আছে। তাই নাকি? তা কোথায় কোথায় শুনি? সকালে দাওয়াত নাই, তাই কিছু খামু না। নামাজের পর ওই যে ওইদিকে বড় মসজিদটা দেখতেছেন, ওইখানে হুজুরের লগে আমার কথা হইছে। আমারে 3টা জিলাপি দিব কইছে। গোসলটা সাইরা নামাজে যামু, তারপর বিকালে যাইতে হইব মাস্টারনি আপার কাছে। আইস পরীক্ষা আছে। আপাই কইছে সব লিখতে পারলে আমাকেও খাওয়াইব। সন্ধ্যার পর ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠান আছে, ওইখানে এক দাদাই কইছে আমি গেলে আমারে খাওন দিব। আইজ আমারে আল্লাহও খাওয়াইব, আবার ভগবানেও খাওয়াইব। ঠিক আছে, আমি তোর সাথে থাকবো তাহলে। তার কাছে কোনো ধর্ম নেই, বর্ণ নেই, যা আছে তা হলো ক্ষুধা। কবি বলেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। যে ক্ষুধার্ত একমাত্র সেই এটা বুঝতে পারবে। কুড়িয়ে পেয়েছিল বলে তার প্রতি সকলের ভালোবাসাটাও যেন দুধে মেশানো পানি এমনটা হয়ে আছে। সকালে তাকে নিয়ে বাইরে নাস্তা করি। আমি প্ল্যাটফর্মে বসে অলস সময় পার করছি, আর বল্টুর আসা যাওয়া করা সকল ট্রেনের কাছে যাত্রীদের কাছে ছুটে যায় কাজ করার জন্য। অল্প বয়সের কারণে অনেকে বোঝা নিতে দেয় না। কারো কাছে থেকে যদিও কাজ পায়, তাতে তার যা আয় হয় তার একবেলা খাবার জোগানোও তার কষ্ট হয়ে যাবে। প্ল্যাটফর্মে বসে থেকে তার দিনানিপাতের চিত্রগুলো দেখছি। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। এদিকে আমার বেশ কষ্ট হচ্ছিল বসে থাকতে। ঝিমানি আসছে অলস সময়। বল্টু এসে কিছু পরপর আমাকে বিনোদন দিয়ে যায় আড্ডা মেরে। তার সকল সঙ্গীদের নিয়ে আসে পরিচয় করিয়ে দিতে।
চোখে মুখে উৎফুল্লতা, যেন তাদের পৃথিবীতে নতুন একজন মানুষ পেয়ে গেছে তারা। তার সঙ্গীদের মাঝে সাহেলাও ছিল। মেয়েটা তাকে ঠকায় এটা সে কখনো বুঝতে পারবে না, কারণ সাহেলার প্রতি অগাধ বিশ্বাস। বাচ্চাদের সাথে মিশে বেশ আনন্দ লাগছে। সকলের কাছে আমি এক নতুন কিছু, ঠিক যেন কলম্বাসের নিত্য নতুন জায়গা আবিষ্কারের মতো। দুপুরে চলে গেলাম মসজিদে তার সাথে। যদিও এভাবে দিন কাটানোর অভ্যেস নেই, তবুও বল্টুর জীবনযাপন প্রক্রিয়াটা জানতে হবে। আমি দূরে দাঁড়িয়ে আছি, সে গিয়ে ঠিকই 3টা জিলাপি নিয়ে এসে হাজির। আমার হাতে 2টো দিয়ে বলে, স্যার আপনি বড় মানুষ, তাই 2টা খাইবেন, আর আমার একটাই চলব। তাকিয়ে আছি তার মুখের দিকে। অন্য বাচ্চারা হলে নিজের জন্য বেশিটা রেখে তারপর দিত, অথচ তার সেরকম কোনো লোভ দেখতে পেলাম না। হাতের জিলাপিটা শেষ করে আবার যায় মসজিদে। ইমামের সাথে কি যেন একটা কথা বলে আবার নিয়ে আসে একটা জিলাপি। আবার জিলাপি আনতে গেলি কেন? তোকে তো ইমাম সাহেব 3টা জিলাপি দিয়েছে, এটা হয়তো অন্য কারো ভাগের ছিল, তুই নিয়ে আসায় সে তো আর পেল না। না স্যার, ইমাম সাহেব কইছিল যদি জিলাপি বাচ্চা যায় তাইলে আমারে দিয়া দিব, তাই দ্বিতীয়বার গেছি। এটা লইছি সাহেলার জন্য। আমরা দুজনেই হাঁটতে থাকি, আর তার সাথে চলছে আমার বার্তালাপ। তুই জানিস সাহেলা তোকে অপছন্দ করে? হ্যাঁ না স্যার, আমার এত টোকায় পাইছে, বাবা নাই মা নাই, ওর আম্মাই মিশতে দেয় না, হয়তো আমারে মায়া করে। দেখেন না, আমি কইলেই আমার বাপ মা আইকা দেয়। তার মনের এই অগাধ বিশ্বাসটা আর ভাঙিনি। কিছু একটা নিয়ে তো সে বেঁচে আছে, হোক না সেটা মিথ্যা। প্রত্যেকের জীবনে যদি কিছু আশা না থাকে, তাহলে সে বেঁচে থাকার উপকরণ পায় না। চল দুপুরে সামান্য কিছু খেয়ে নেই। স্যার আজ তো আল্লাহ খাওয়াইছে, আবার বিকালে ম্যাডাম আপার সামনে পরীক্ষা দিলে খাওয়াইব কইছে। সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে পূজার শেষে খিচুড়ি খাওয়াইব। আমার তো আইস খাওয়ান লাগবো না। তাকে এক প্রকার ধমকে নিয়ে যায় রেস্টুরেন্টে দুপুরের খাবারের জন্য। টেবিলে খাবার আসলে তাকে ঢোক গিলতে দেখে বেশ মায়া হয় তার জন্য। তার পছন্দ অনুসারে খাবার অর্ডার করি। আমি ক্ষুধার্ত, তাই দেরি না করে চটজলদি খাওয়া শুরু করে দিই। হঠাৎ তাকিয়ে দেখি সে খাচ্ছে না। কি ব্যাপার, খাচ্ছিস না কেন? স্যার এই খাওয়ানটা আমার প্যাকেট করে দিয়ে দিতে পারবেন? দিলে আমি দাদি আর সাইলারে খাওয়াবো, ওরা বড়লোক খাওয়ান কখনো খায় নাই, তাই। ঠিক আছে তুই খেয়ে নে, আমি তোর জন্য আরেকটা পার্সেল নিয়ে নিচ্ছি। খাবার শেষ করতেই বিল চুকিয়ে আমরা দুজনে বাইরে চলে এলাম। সে আমার কাছ থেকে একটু সময় চেয়ে নেয়, তাকে বারণ করিনি। প্ল্যাটফর্মের কাছে একটা ভ্রাম্যমান চায়ের স্টল আছে, সেখানে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছি, আর তাকিয়ে দেখছি বল্টু খাবারটা নিয়ে ছুটে গিয়ে শায়লাকে ডেকে আনে। তারপর দুজনে মিলে দাদির কাছে গিয়ে ওদের ভাগ করে দেয়। ওরা খাচ্ছে আর হাসি মাখা মুখে সেই সন্তুষ্টি নিয়ে তাদের খাওয়া দেখছে। এই খাবারগুলো খেয়ে যতটা তৃপ্তি না সে পেয়েছে, তার চেয়ে বেশি পেয়েছে তাদের খেতে দেখে। ছেলেটার মনের বিশালতায় আমি হতবাক হয়ে যাই। কোনো স্কুলের গণ্ডি পার করেনি, অথচ শেয়ারিং বিষয়টা ঠিকই লালন করে গেছে মনে। সে চলে আসে, তারপর যাই ম্যাডাম আপার কাছে। আজ পরীক্ষা, তাই তনয়া সুযোগ পেয়েছে আমার সাথে বসে গল্প করার। তার ক্লাসমেট অর্ণব তাদের পরীক্ষার সহযোগিতা করছে। বন্ধের দিনে সারাদিন সময়টা কিভাবে কাটালেন? বল্টুর সাথে ঘুরে ফিরে আমি ঠিক বুঝলাম না। সকাল থেকে রাত অবধি একটা দিন তার সাথে কাটাবো বলে স্থির করেছিলাম কয়েকদিন আগে, কিন্তু কেন? ওকে জানতে হবে, বুঝতে হবে তার প্রকৃতি। সরোবরে যে পদ্মটা জন্মেছিল তার প্রকৃতি ও রূপটা দেখতে হবে আমার। কিভাবে? আমি লিখব তার বিষয়ে। আমাদের সমাজে এমন অনেক বল্টু রয়েছে যাদের খোঁজ কেউ করে না। ওরা জন্মায়, কিছুদিন স্ট্রাগল করে, তারপর আবার হারিয়ে যায় সকলের অজান্তে। সমাজের সভ্য শ্রেণীর মানুষগুলো যাদের অকজেয় মনে করে, তারা অন্তত জানুক বল্টুর মতো শিশুরা কতটা অভাগা, মায়া মমতার লোভী। তাদের সন্তানদের চাইতে এদের ভেতরটা স্বচ্ছতা, মজবুত ও বিশালতায় ঘেরা। মানুষকে না জানালে জানবে না কিছুই, কারণ যান্ত্রিকতায় মানুষগুলোর হাতে সেই সময়টুকু নেই অন্যকে ভাববার।
আপনি লিখেন এটা তো জানা ছিল না, তাই? তা ইচ্ছে আছে আমার জানার? কথাটা কেমন যেন লজ্জা পেয়ে সে মুচকি হাসে। অবশ্যই। দুজনে গল্প করছি আর নিজেদের একটু একটু করে জানানোর চেষ্টা করছি। এই অল্প কয়টা দিনে তনয়া বেশ মিশেছে আমার সাথে। আমাদের মাঝে একটা আকর্ষণ বলয় সৃষ্টি হয়েছে, এটা বুঝতে পারি। কিছুই বলা হচ্ছে না, শুধু হচ্ছে মনে মনে অনুভূতির প্রকাশ। এখন চোখে চোখ পড়লে লজ্জার অনুভবটা কাজ করে। বেশিক্ষণ কাছে থাকতে ভালো লাগে, প্রয়োজনীয় না হলেও কথাগুলো শুনতে ভালো লাগে, কারণে অকারণে হাতটা ধরতে ভালো লাগে। আমাদের অনেক কিছু নিয়েই কথা হয়, শুধু হয় না নিজেদের নিয়ে বলা। আমার বাবা মা, বাড়িঘর, জব ইত্যাদি বিষয়ে তনয়ার সাথে একটু একটু আলাপ হয়েছে, আবার তার বিষয়েও কিছুটা জানা হয়েছে আমার। ভালো লাগার গণ্ডিটা পার করে হয়তো আমাদের সম্পর্কটা আরেকটা ধাপ ছুঁয়ে এগিয়ে যাচ্ছে। বিষয়টা আমরা দুজনেই হয়তো বুঝি, শুধু অজানা আশঙ্কায় প্রকাশ করতে ভয় পাই। ভাবছি পুরনো স্টাইলে আজ কিছুটা প্রকাশ করি, দেখি গতিবিধি কোন দিকে মোড় নেয়। জানো, বাসায় নতুন করে সুর উঠেছে আমার বিয়ের। তাই? ভালো তো। বিয়ের বয়স অন্তত হয়েছে আপনার, তাতে ক্ষতি কি? লাভ ক্ষতি বুঝি না। তাহলে শুধু এটা বুঝি কাউকে নিয়ে পথ চলতে হবে। তবে ইচ্ছেটা অন্যরকম ছিল। যেমন, পথ যখন চলতেই হবে কাউকে নিয়ে, তাহলে সেটা অন্যের পছন্দে কেন? তাই? তা পছন্দের কেউ থাকলে বলে দিন বাসায়। কি আছে নাকি? বাদ দাও, বাদ দাও, আমার কথা তোমার বিষয়ে বলো। আজ না হয় কাল তোমারও কারোর সাথে পথ চলা শুরু করতে হবে। তা তুমি কিভাবে এগোতে চাও? এখনো ভাবিনি এটাতে। পছন্দের কেউ আছে নাকি? জানেন, অতীতে এই সমাজে নারী মানেই ছিল পুরুষের অধীনে থাকা একটা জীবন, যেখানে শৈশব ও কৈশোরে বাবা নির্ধারণ করত মেয়েটা কিভাবে গড়ে উঠবে। একটা ছেলের চাইতে মেয়েটাকে শাসনের নামে শোষণের বিষয়টা দেখা যেত। সকল বিধি নিষেধ থাকতো শুধু মেয়েটার জন্য। ছোটবেলা থেকে তাকে শেখানো হতো তার বাপ মার বাড়ি আসল বাড়ি নয়, শ্বশুরালয় তার আসল ঠিকানা। তারপর একদিন ঠিকই বিয়ে দেওয়া হয়। মেয়েটা বাপের বাড়ি থেকে ছোটবেলায় শেখানো সেই আসল বাড়িটায় চলে যেত। সেখানে শাসক থাকতো শ্বশুর বাড়ির সকলে, এমনকি স্বামীটাও। তারপর যখন শ্বশুরবাড়িতে মেয়েটা বার্ধক্যে পাড়ি দেয়, সে সময় সন্তানেরা বড় হয়, তখন সন্তানদের নিয়মে তাকে চলতে হতো। একটা মেয়ের পুরো জীবন প্রণালী বিবেচনা করলে দেখা যায় তার জন্ম ছিল পরগাছার মতো। হাতে পায়ে সারা শরীরে নিয়ম নীতি শৃঙ্খলের শিকলে মোড়ানো একটা কাঠামো, যার নিজ বলতে কিছু ছিল না, যাকে মনে করা হতো একটা শোপিস। বুঝলাম না, তুমি হঠাৎ এই বিষয়ে তুললে কেন? আমাদের সমাজে সেই প্রেক্ষাপট থেকে এখন অনেক দূর এগিয়ে এসেছে। এখন মানুষগুলো শিক্ষিত হয়েছে, চিন্তাধারা পাল্টেছে। শিকলটা এখন আর জোর করে চাপিয়ে দেয় না, এখন দেয় সমঝোতার মাধ্যমে। আচ্ছা, আপনি যখন ভার্সিটিতে পড়তে আসেন তখন আপনার বাবা মা কি বলে পাঠিয়েছিল বলুন তো? কি আর বলবে, তেমন কিছু না। এই ভালোভাবে পড়াশোনা করবে, অসৎ সঙ্গে জড়াবে না, তোমার উপর আমাদের অনেক আশা ভরসা ইত্যাদি ইত্যাদি। আমাকে বলেছিল নিজের সম্মানটুকু বজায় রাখবে। আমি মেয়েকে যেমন সম্মানের সাথে বাইরে পড়তে পাঠাচ্ছি, সেভাবে সম্মানের সাথেই ফিরে আসবে। জানেন, এটাও একটা শিকল, তবে সহজ ভাষার। বুঝতে পেরেছি তোমার অভিমান। শোনো, পুরুষ শাসিত সমাজ বলেই আমাদের সমাজে আজও কালিমাটা পুরুষের চাইতে নারীরই আগে মাখে। একটা ছেলে যত কিছুই করুক না কেন, পরিবারের আত্মসম্মানের হানি ঘটলেও একটা সময় ভুলে যায়। অথচ মেয়েটার কিছু একটা সমস্যায় যদি তার পরিবারের আত্মসম্মানের হানি ঘটে, তাহলে মানুষগুলো সহজে ভুলে না, বরং প্রতিনিয়ত তাকে স্মরণ করিয়ে দেয় কোনো না কোনো পন্থায়। তোমার বাবা এটা জানেন, কারণ এই পুরুষ শাসিত সমাজে তিনিও কোনো একজন পুরুষ, তারপর পিতা। দেখো, সমাজ বদলেছে, আরো বদলাবে। হয়তো এই বৈষম্যগুলো একটা সময় মুছে যাবে পুরোপুরি। সে সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে, কারণ সমাজ এই মানুষগুলোই সৃষ্টি করেছে, আবার সংশোধন এরাই করবে। বাহ,
খুব সহজে উত্তরটা দিতে পারলেন, কারণ আপনি একজন পুরুষ। না, আমি আগে একজন মানুষ। শোনো, সমাজ কেউ হুটহাট বদলাতে পারে না। মানুষের চিন্তাধারা শুভ্রতায় সমাজ বদলে যায় একটু একটু করে। অশিক্ষা যেখানে থাকবে সেখানে কুসংস্কার জন্ম নেবে, আর কুসংস্কার থাকলে কঠোরপন্থীতা থাকবে। এটা অস্বাভাবিক কিছু না। যতদিন এই বিষয়গুলো পুরোপুরি থাকবে ততদিন সমাজ থেকে এই ধরনের ডোমিনেটিং থট সরবে না। আগের তুলনায় মানুষ এখন শিক্ষিত হয়েছে, তাদের ধ্যান ধারণা বদলাচ্ছে, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ছে। সমাজ থেকে কুসংস্কার আর কঠোরপন্থীতাও দূর হচ্ছে একে একে। বেগম রোকেয়া যে সময় নারীকে পর্দার আড়াল থেকে বের করার চেষ্টা করেছেন, শিক্ষার আলো জাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সে সময়কার সমাজের নারীগুলো ছিল তোমার কথিত ধারণার চিত্র। তিনি তখন চেষ্টা করেছেন এবং কঠোরপন্থীতার প্রাচীর ভেঙে এগিয়ে আসতে পেরেছিলেন। তিনি যদি সে সময় পারেন, তাহলে এখনকার নারীরা কেন পারবে না? অবশ্যই পারবে, পারা উচিত। নারীর স্বাধীনতা নারীকেই চাইতে হবে, কারণ কোনো পুরুষ সহজেই নারীর স্বাধীনতা দিতে চাইবে না। যাক, এগুলো নিয়ে কথা বলে শেষ করা যাবে না। চলো ক্যান্টিনে গিয়ে সিঙ্গারা খাই। তনয়ার অভিযোগের বিষয়টা সঠিক। যুগের পর যুগ আমরা পুরুষ জাতি নারীকে ডোমিনেট করে রাখার প্রয়াস করে আসছি, কখনো সমাজ ব্যবস্থায়, আবার কখনো ধর্মের নামে। কেন? এই পুরুষ জাতি কি নারীকে ভয় পায়? মনে উদীয়মান প্রশ্নের উত্তরে জবাবটা আসে হ্যাঁ, পুরুষ জাতি ভয় পায়। কারণ সৃষ্টির অমৃত অধিকার সৃষ্টিকর্তা একমাত্র নারীকেই দিয়েছেন। পুরুষ তখনই পিতা হয় যখন একজন নারী তার গর্ভে লালন করা সন্তানকে জন্ম দিয়ে হয় মা।